Dear students, welcome you once again to my online class. দেখো, আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো একাদশ শ্রেণীর ইংরাজির ক্লাস, ফার্স্ট সেমিস্টারের। অবশ্যই দেখো, তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বলে একটি ছোট গল্প আছে, আর.কে. নারায়ণের লেখা। সেই গল্পটিরই আজকে আমরা বাংলায় সারমর্ম তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো, প্রথমেই বলি যে এই গল্পটা কিন্তু একজন ভবিষ্যৎ গণনাকারীর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। হ্যাঁ, তোমরা যে অর্থে বুঝছো যে ভবিষ্যৎ গণনাকারী, যে বোধহয় তিনি খুব বিখ্যাত কোনো একজন ভবিষ্যৎ গণনাকারী, তা নন। তিনি কিন্তু আদৌ কোনো এ বিষয়ে পড়াশোনা করেননি। অবস্থার চাপে পড়ে তিনি এই ধরনের পেশা নিতে বাধ্য হয়েছেন। তিনি একটা গ্রামে বাস করতেন, একটা কৃষক পরিবারে গ্রামে বাস করতেন। তো সেখানে একদা ওই গ্রামেরই তার বন্ধুবান্ধবদের মধ্যে খুব একদিন মদ টদ খেয়ে তর্কাতর্কি বচসা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওই আমাদের ভবিষ্যৎ গণনাকারী তার বন্ধুকে প্রচণ্ড প্রহার করে এবং তাকে প্রায় অর্ধমৃত অবস্থায় একটা কুয়োয় ফেলে দিয়ে সেই গ্রাম থেকে ভয়ে পালিয়ে আসেন এবং সেই গ্রাম থেকে বহু দূর, প্রায় 200 মাইল দূরে এসে একটি শহরে তিনি ওঠেন এবং সেখানে বিয়ে থা করে সেখানেই সংসার ধর্ম করতে শুরু করেন। এই যে শহরে তিনি এলেন, এখানে এসে তাকে তো জীবিকা অর্জন করতে হবে। তো জীবিকা অর্জনের পন্থা হিসেবে তিনি এই হাত গণককার বা ওই ভবিষ্যৎ গণনাকারীর পেশায় তিনি গ্রহণ করলেন। অর্থাৎ তার সেই বাপ ঠাকুরদার কৃষি যে পেশা ছিল সেটা তো আর শহরে করা সম্ভব নয়। ন্যাচারালি, স্বাভাবিকভাবেই তিনি এখানে ওই ভবিষ্যৎ গণনাকারীর পেশা গ্রহণ করলেন এবং ভবিষ্যৎ গণনাকারীর পেশা গ্রহণ করে ন্যাচারালি তাকে অপরের ভবিষ্যৎ সম্পর্কে বলতে হবে। তো তিনি খুব চালাক ছিলেন। তিনি ওই যখনই কোনো ভবিষ্যৎ গণনা কারো করতে শুরু করতেন, তিনি নিজে কিছু বলতেন না। প্রথমে তার ওই ক্লায়েন্টদের, মানে তার মক্কেলদের, মানে যারা তার কাছে হাত দেখাতে আসবে, তাদের বলতে দিতেন। 10 মিনিট এরকম করে শুনতেন এবং তার উপরই ভিত্তি করে, একটা অনুমানের ওপর ভিত্তি করে তাদের ওই ভবিষ্যৎ সম্পর্কে নানা কথা বলতেন। তার মধ্যে কিছু কেমন অনুমান সাপেক্ষ অবস্থা তাদের লেগে যেত এবং তার ফলেই তিনি ওখানে বেশ খ্যাত হয়ে উঠলেন এবং সবাই তার কাছে ওই ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্যে ভিড় করতেন। তো ওই ভবিষ্যৎ গণনাকারী, এই গল্পে আমরা দেখি যে তিনি ওই পার্কের সামনে একটা বড় তেঁতুল গাছের তলায়, যেখান দিয়ে ওই একটা রাস্তা মিউনিসিপ্যাল বাজারের দিকে চলে গিয়েছে, সেই তেঁতুল গাছের তলায় তিনি প্রত্যহ দুপুরবেলা এসে ওই ভবিষ্যৎ গণনা করার জন্যে বসতেন। না, তিনি ওখানে একা নয়, ওখানে আরও অনেক ব্যবসায়ী বসতেন। যেমন আমরা দেখি এই গল্পে তার ঠিক পাশেই একজন বাদাম বিক্রেতা বসত। সে আবার খুব মজার লোক ছিল। কীরকম? সে খুব মজার ছেলে ছিল। প্রত্যেক দিন তার ওই বাদামের এক একটা করে নাম দিয়ে চিৎকার করতো। কোনো দিন বলতো বম্বে আইসক্রিম, কোনো দিন বলতো দিল্লি আলমন্ড, কোনো দিন বলতো আবার রাজার খাবার। এই রকম বলে সে তার খাবার বিক্রি করতো বা বাদাম বিক্রি করতো এবং তারও পাশে একজন ওই ওষুধ বিক্রেতা, সেও করতো। এবং আমরা আরও দেখি যে লোহা লক্করের জিনিসপত্র চুরি করে এনে সেখানে একদল আবার বিক্রি করত। এমনকি ওই সস্তা দরের কাপড়ের নিলাম এক বিক্রেতাও ওখানে বসত। তো এরকম একটা জমজমাট এলাকায় ওই আমাদের ওই ভবিষ্যৎ গণনাকারী প্রত্যেক দিন দুপুরবেলা এসে তেঁতুল গাছের তলায়, একটি তেঁতুল গাছের তলায় তিনি ওই বসতেন এবং তার ব্যাগ থেকে সব জিনিসপত্র বার করতেন, যে জিনিসগুলো তার লাগবে। যেমন 12টা কড়ি বার করতেন,
তারপর একটা চার চৌকো একটা কাপড়, যার মধ্যে নানা রকম রহস্যজনক কিছু লেখা এবং আঁকাঝোঁকা ছিল। তারপর ওই তালপাতায় লেখা পুঁতি, এইসব তিনি বার করতেন। আবার সকলের সামনে নিজেকে হাতগণককার হিসেবে পরিচিত করার জন্য, ভবিষ্যৎ বক্তা হিসেবে বা ভবিষ্যৎ গণনাকারী হিসেবে প্রমাণ করার জন্য মাথায় ছাইভস্ম মাখতেন, সিঁদুরের তিলক পরতেন এবং বেশ যাতে আরও জমকালো দেখায় এ বিষয়ে মাথায় একটা গেরুয়া বর্ণের পাগড়িও পরতেন। এবং একেবারে সব সময় দুটো উজ্জ্বল চোখ দিয়ে খুঁজে চলতেন তার কাস্টমারদের, অর্থাৎ তার ওই মক্কেলদের, কারা হাত তার কাছে দেখাতে চায় বা তার কাছে ভবিষ্যৎ গণনা করতে চায়, তা খুঁজে বেড়াতেন। তো ন্যাচারালি কিছু কেমন লোকজন তার দ্বারা আকৃষ্ট হতেন এবং এতটাই আকৃষ্ট হতেন যে ওই যেমন মৌমাছি ওই বিভিন্ন রঙিন ফুলের দিকে বা ডালিয়া ফুলের দিকে ছুটে যায়, লোকেরাও তেমনি তার দিকে ছুটে আসতেন। বা ওই বাদাম বিক্রেতার কাছে বাদাম কিনতে আসতো, তারাও তার কাছে এসে ওই হাত গণনা করতেন। এবং তিনি মানুষের মনটা বেশ বুঝে ফেলেছিলেন, জানতেন মানুষ সাধারণত তাদের বিয়ে, সম্পত্তি, জমি জমা এইসব নিয়েই কিছু শুনতে চায়। ন্যাচারালি ওই 10 মিনিট তাদের কাছ থেকে তাদের ঘটনায় শুনে নিয়ে তারপর অনুমানের ওপর ভিত্তি করে তিনি তার ভবিষ্যৎ গণনা করতেন। দুটো একটা লেগেই যেত। ন্যাচারালি এইরকমভাবেই তিনি তার প্রত্যেক দিনের পেশা চালিয়ে যাচ্ছিলেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য তিনি 3 পাই করে নিতেন। একটা প্রশ্ন তার মক্কেলটা যখন করবে বা তার ওই যারা ভবিষ্যৎ গণনা করতে এসছে প্রত্যেকটা প্রশ্ন করলেই তার উত্তর দেওয়ার জন্য তিনি 3 পাই করে নিতেন। তো এইভাবেই তার কিন্তু প্রত্যেক দিনের ব্যবসা চলছিল। তো আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার মতো যে অঞ্চলটায় ওই আমাদের হাত গণককারী বসতেন সেখানটা না খুব আলোকিত অঞ্চল ছিল না। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ ওই জায়গাটায় কিন্তু বিশেষ আলোর ব্যবস্থা করেনি। তো ন্যাচারালি ওখানে বিভিন্ন দোকানের আলোয় আমাদের ওই হাত গণককারের ব্যবসা চলতো। তিনি নিজে কোনো আলোর ব্যবস্থা করেননি। অবশ্য এতে তার সাপে বর হয়েছিল, কারণ ওই আলো টালো হলে তো তার অল্প বিদ্যে ধরা পড়ে যেত। তো যাই হোক, এইভাবেই কিন্তু তার ব্যবসা ওখানে মোটামুটি চলছিল। তো একদিন যখন প্রায় সন্ধে হয়ে এসছে, মানে রাত্রি হয়ে এসেছে, সবাই এবার তাদের ওই ব্যবসা বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তার পাশে ওই বাদাম বিক্রেতাও তার আলো ফালো নিভিয়ে দিয়েছে। ন্যাচারালি প্রায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে, শুধু দূর থেকে একটা সবুজ রঙের আলোর আভাস ছিল, সেটুকুই ছিল। হঠাৎ সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে সে তার সামনে একজন বেশ গন্ডা প্রকৃতির লোককে ঘোরাফেরা করতে দেখে। তখন ওই আমাদের ভবিষ্যৎ গণনাকারী ভাবল বোধহয় এটা তার খদ্দের। দিনের শেষে অর্থাৎ ওই রাত্রিতে উঠে যাওয়ার সময় হয়তো আরেকবার একটা খদ্দের এসে হাজির হয়েছে, সুতরাং তাকেও তিনি পাকড়াও করার চেষ্টা করলেন, অর্থাৎ তাকেও হাত গণনা করার ব্যবস্থা করলেন। তিনি তাকে বললেন, মানে আমাদের হাত গণনাকারী ওই লোকটিকে, গুন্ডা প্রকৃতির লোকটিকে বলল, আরে আপনাকে দেখে তো খুব চিন্তান্বিত মনে হচ্ছে, আসুন বসুন, এখানে বসুন, বলুন আপনার কি সমস্যা। বলে তাকে কিন্তু ওই সামনে বসালেন। বলে নিজের পরিচয় দিলেন, আমি হাত গণককারী। ওই ব্যক্তিটি কিন্তু, ওই লোকটি কিন্তু খুব রুক্ষ। হ্যাঁ, তিনি বলেন, হ্যাঁ আমি যা প্রশ্ন করবো তার উত্তর দিতে পারবে? তুমি যে নিজেকে হাত গণনাকারী বলছো। তখন এই ধরনের রুক্ষ আচরণে আমাদের হাত গণনাকারী একটু ভয় টয় পেয়ে গেলেন, কিন্তু ওই যে চ্যালেঞ্জ হয়েছেন, তার মানে হ্যাঁ পারি না, তার জন্য কিন্তু আমাকে পয়সা দিতে হবে, পয়সা লাগবে। তখন ন্যাচারালি সেই ছেলেটি, মানে গুন্ডা প্রকৃতির ছেলেটি ওই ভবিষ্যৎ গণনাকারীর সঙ্গে একটা রফা করতে শুরু করলেন, কত নেবেন তিনি। তখন বললেন যে দেখো, আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্যে তো আমি 1 আনা করে নেব। তো আমাকে তোমার প্রশ্নের উত্তরের জন্য তোমার এই উত্তরের জন্য আমি সব কিছুর জন্য 5 টাকা নেব। 5 টাকা খুব বেশি বলে সে
রুক্ষ মেজাজে তার উপর প্রায় ঘুষি মারে এরকম অবস্থা হয়ে উঠল। তখন বললো ঠিক আছে তুমি 8 আনা দেবে। তখন সে ওই সব কথা বলার ফাঁকেই তাকে 1 আনা দিয়ে দিল, দিয়ে বলল দেখো তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দাও, নাহলে কিন্তু তোমার কাছে ওই সব টাকা পয়সা আমি কিন্তু কেড়ে নেব। তো যাই হোক, তখন এইরকম করে শুরু করলো হাত গণনা। এবার সেই সময় লোকটা চুরুট খাচ্ছে, ওই যে এসছিল ওই গুন্ডা প্রকৃতির লোকটা চুরুট ধরালো। তো দেশলাইয়ের আলো ওই লোকটার ওই গুন্ডা প্রকৃতির লোকটার মুখে পড়ায় হাত গণনাকারী দেখলো আরে এই তো সেই লোক যাকে সেই পূর্বে গ্রামে সে অর্ধমৃত অবস্থায় কুয়োয় ফেলে দিয়ে চলে এসেছিল। তখন দেখি সে ভয় পেয়ে গেল, হাত গণনাকারী ভয় পেয়ে গেল, বাবা রে এবার হয়তো আমাকে মেরেই ফেলবে। সেই জন্যে তখন শর্ট করে সে বলল না 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 আমার খুব দেরি হয়ে গেছে, আমি আজ আর কোনো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না, তুমি কাল এসো, পরের দিন এসো, আমি তোমার হাত গণনা। এইবার লোকটাও গেল, ওই গুন্ডা প্রকৃতির লোকটাও গেল রেগে, হ্যাঁ আপনিই তো আমার মশাই আমাকে বসালেন, এখন আপনিই দেখবেন না, আমার দেখে দিন, হাত দেখে দিন। তগত্যা বাধ্য হয়ে তখন হাত গণনা করে বলল ঠিক আছে আমাকে কিন্তু 1 টাকা দিতে হবে, 1 টাকা দিতে হবে। হাত গণনাকারী ওই লোকটাকে বলল ঠিক আছে তাই দেবো। তখন এইবার হাত গণনাকারী তো ন্যাচারালি ওই লোকটাকে চেনে, কারণ ওকেই তো সে অর্ধমৃত অবস্থায় ফেলে এসেছিল। এইবার বলতে পারলো এই তোমাকে একজন একবার এমন প্রহার করেছিল যে তুমি অর্ধমৃত অবস্থায় কুয়োয় পড়েছিলে। তখন ওই গুন্ডা প্রকৃতির লোকটা বলছে আরে এ তো সত্যি কথা বলছে, তারপর পথচারীরা তোমাকে তুলেছিল। কথাটা বোঝার চেষ্টা করো, যতই কথা বলছে ততই তো এবার ওই গুন্ডা প্রকৃতির লোকটার ওই অ্যাস্ট্রোলজারের প্রতি বিশ্বাস জাগছে, তাই তো সত্যি কথা বলছে, এ তো সত্যি কথা বলছে। আরে তো সত্যি কথা বলবেই, কারণ অ্যাস্ট্রোলজারটাই তো অতীতে ওই গ্রামে ওকে এরকম মেরে ফেলে রেখে এসেছিল। তারপর এবার বলছে যে গুরুনায়ক, যা গুরুনায়ক নামটি বলেছে আরও ওর বিশ্বাস জন্মালো, কারণ এই গুন্ডা প্রকৃতির লোকটার নাম হচ্ছে গুরুনায়ক। এ নামও তো জানারই কথা, কারণ বলছি না পূর্বে ওকে তো ওইখানে ও অর্ধমৃত অবস্থায় গ্রামের ওই যে গুরুনায়ক তো ওর গ্রামেরই ছেলে, ওকে তো ওই অর্ধমৃত অবস্থায় ফেলে এসেছিল, তাতে তো তার আরও বিশ্বাস জন্মে গেল। তখন বলল যে হ্যাঁ ওই গুরুনায়ক বলছে দেখো আমি একজনকে খুঁজতে এসেছি, সেই যে লোকটা আমাকে তুমি তো বললে আমাকে একজন মেরে কুয়োয় ফেলে দিয়েছিল, আমি তাকে খুঁজতে এসেছি, প্রতিশোধ নেব। তখন অ্যাস্ট্রোলজার মনে মনে তো খুব ভয় পাচ্ছে, কারণ অ্যাস্ট্রোলজারই তো ওকে মেরে এসেছিল। তখন অ্যাস্ট্রোলজার আমাদের ওই হাত গণককারী বললেন এটা তো তুমি আর পারবে না, সে তো 4 মাস আগে মারা গেছে, এই জগৎ ছেড়েই চলে গেছে, তুমি আর এই জগতে তাকে পাবে না। তখন লোকটা ওই গুন্ডা প্রকৃতির লোকটা একটু ঘুঁ করতে লাগলো, তাই তো প্রতিশোধ নেওয়া হলো না। তবে সে আশ্বস্ত হলো এই ভেবে যে তার উচিত শাস্তি পেয়ে গেছে। তো ভবিষ্যতে আবার যাতে এই লোকটা এই সামনে না আসে সেই জন্য অ্যাস্ট্রোলজার তাকে বলল গুরুনায়ক তুমি এক কাজ করো, তোমার হাত গণনা করে আমি দেখতে পাচ্ছি যে তুমি যাও, গ্রামে ফিরে যাও, তুমি যেখান থেকে এসেছো সেই গ্রামে ফিরে যাও, আর গ্রাম থেকে খবরদার আর বাইরে বেরিয়েও না, বিশেষত এই উত্তর দিকে কখনোই আসবে না, তাতেই তুমি অনেক বছর 100 বছর বাঁচবে। বলে এই সমস্ত কথা বলে ওই গুরুনায়ককে অর্থাৎ ওই গুন্ডা প্রকৃতির লোকটাকে সে শান্ত করলো, এবং গুন্ডা প্রকৃতির লোকটা তার সব কথা শুনলো, এবং ওখান থেকে সে তার ওই নিজের গ্রামের দিকে রওনা দিল। আর আমাদের অ্যাস্ট্রোলজার খুব রাত হয়ে গেছে, তখন কোনো রকমে ওই যাবার সময় গুন্ডা প্রকৃতির লোকটা গুরুনায়ক তাকে 1 মুঠো খুচরো পয়সা দিয়ে চলে গেল। কোনো রকমে অ্যাস্ট্রোলজার ওই খুচরো পয়সাগুলোকে নিয়ে বাড়ি ফিরল। মধ্যাহ্ন রাত তখন, অনেক রাত হয়ে গেছে। তার বউ তখন তার জন্য অপেক্ষা করছে। গিয়েই বউকে বলে দেখো তো এই পয়সাগুলো দেখো তো, গুনে দেখো তো কত। তো বউটা গুনে বলল যে রে তো 12.5 আনা, 1 টাকাও দেয়নি। তখন আবার অ্যাস্ট্রোলজার তখন
ওই লোকটার ওপর রেগে গেল, কারণ 1 টাকা সে চেয়েছিল, 1 টাকাও দেয়নি, বলে তাকে নানা রকম অকথা কুকথা বলতেও লাগলো। তবে স্ত্রীকে বললো, জানো আজ একটা ভারমুক্ত হলাম। তো স্ত্রী জিজ্ঞেস করলেন, কেন, কি ব্যাপার, কীভাবে ব্যাপারে ভারমুক্ত হলে? তখন বললো, জানো ছোটোবেলায় আমি গ্রামে একজনকে মারধর করেছিলাম, ভেবেছিলাম বোধহয় সে মরে গেছে, নিজেকে আমি খুনি বলে অনুতাপ করতাম, কিন্তু আজকে দেখলাম সে মরেনি, বেঁচে আছে। সুতরাং আমি খুনি হতে পারিনি বা আমি খুন করিনি, অর্থাৎ সেই ভাবটা সেই যে আমার ভয় একটা ছিল, পাপের ভয়, যে খুনি হিসাবে হয়তো আমি পাপী হয়ে গেছি, সেই ভয়টা আমার অন্তর থেকে আজ কেটে গেছে, আমাকে আজ অনেকটা হালকা লাগছে। তখন বউটা বললো, হ্যাঁ তুমি খুন করেছিলে, খুনের মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলে কাউকে? বললো হ্যাঁ। তো ওই যখন ওই বউটা বললো যে ওই যে টাকাগুলো এসে ওকে দিয়েছে, বউটা একটু আনন্দিত হলো, কারণ তার ছেলেরা অনেকদিন ধরে ওই মিষ্টি খেতে চাইছে। বউটা মনে মনে ভাবলো, এই দিয়ে আমি কালকে নারকোল আর গুড় আনবো, করে ওদিকে মিষ্টি বানিয়ে দেবো। তারপর আর কিছু না করে বললো, আর এসব নিয়ে সব চিন্তা ভাবনা করো না, শুয়ে পড়ো। বউকেও শুতে বলে নিজেও শুয়ে পড়লো, এবং আমাদের গল্প এখানেই শেষ হয়ে গেল। তো এই হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ডে, একটা ছোট গল্প। তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের গল্পের আকারে বললাম, এটাই তোমাদের ওই অ্যাস্ট্রোলজার্স ডেতে বলা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর আমি যে তোমাদের অনলাইনে ক্লাস নিই, সেই ক্লাসে আমি অলরেডি এটাকে লাইন বাই লাইন পড়িয়েছি। তোমরা যারা আমার কাছে অনলাইন ক্লাস করো, তারা নিঃসন্দেহে অনলাইনে সেই লাইন বাই লাইন ব্যাখ্যা অংশটি শুনেছ, এবং তোমরা যারা এখনও সেই ক্লাস দেখোনি, আমার ক্লাসটা দেখতে পারো, লাইভে আছে। এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনলাইন ক্লাসে যোগদান করো, তাহলে কিন্তু তোমরা ক্লাস 11-এর সমস্ত জিনিস, ক্লাস 11 বলো 12 বলো, সব জিনিস কিন্তু জানতে পারবে। So that's all for this day. Thank you for watching and listening. So have a nice day.